নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরও একটি ভৌতিক গল্প আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। আমি সুদেষ্ণা। আমরা কথা না বাড়িয়ে আগে গল্পটা শুনে নেব, পরের কথা পরে হবে। আজ যার গল্প আমি আপনাদের সঙ্গে পাঠ করে শোনাবো তিনি লেখিকা অন্বেষা রায়। গল্পের নাম সমব্যথী। দুধ দাঁড়িয়ে ছাদে এসে মাধবী খেয়াল করলেন ছাদ ভেজা। কখন যে এক পাশলা বৃষ্টি হয়ে গেল টেরই পাননি। চিৎকার চেঁচামেচি পেরিয়ে বৃষ্টির শব্দ কারো কানে পৌঁছলো না। এখন এই ভেজা ছাদে সারা রাত কীভাবে থাকবেন? হাওয়াও দিচ্ছে। উত্তরের আম গাছটা ভর পাওয়া চটি বুড়ির মতো মাথা দোলাচ্ছে প্রবলভাবে। মাধবী গাছটা থেকে চোখ ফিরিয়ে সিমেন্টের বেদিতে গিয়ে বসলেন। হাওয়ার বেগ তেজিয়ান। একটা চাদর আনলে ভালো হতো। তাড়াহুড়োয় জলের বোতলটা নিলেন। আর একটা চাদর আনলে ভালো হতো। জলের বোতলটা নিলেন আর চাদরটা, ইস বড্ড ভুল হয়ে গেছে। অথচ যে মেজাজ দেখিয়ে উঠে এসেছেন, এরপর আর চাদর আনতে ফিরে যাওয়া যায় না। বিশেষ করে দরজাটা বন্ধ হওয়ার আগে পত্রালির যে অর্ধ সমাপ্ত বাক্য কানে এসেছে তা শোনার পর তো আর কোনোভাবেই না। বেয়াদব মেয়েটা কিনা তারই ছেলেকে বলছে, তোমার মায়ের এমন নাটক অনেক দেখেছি, আধ ঘন্টার মধ্যে ভূতের ভয় নিচে নেমে আসবে। যেন শাশুড়ি নয়, রোয়াকে বসা চোয়ারে ছেলেগুলোর সম্পর্কে কথা বলছে। না, কিছুতেই আজ তিনি নিচে নামবেন না। এই ভেজা ছাদেই থেকে যাবেন সারা রাত, লাগুক ঠান্ডা, বসুক বুকে সর্দি। ভোরবেলা এক বস্ত্রে পেরিয়ে যাবেন। হেঁটে সোজা ভবানীপুরে দিদির বাড়ি। যাদবপুর থেকে ভবানীপুর কতটুকু? কলেজে পড়ার সময় হাঁটেননি কলকাতার রাস্তায়? ছেলে আজ গাড়ি চড়াচ্ছে বলে কি তিনি হাঁটতে ভুলে গেছেন? হাঁটতে ভুলে যেতে হবে? আর যা ব্যবহার! কেন রে বাবা, সরাসরি বলে দিলেই তো পারিস, মা তোমার প্রয়োজন ফুরিয়েছে, এবার বিদেয় হও। ভাবতে ভাবতে মাধবী নিজেকে রাসবিহারী রোদে ঝাঁকা ফুটপাতে দেখতে পেলেন। ঘরমাক্ত তৃষ্ণার্ত নিজের সেই কল্পমূর্তি প্রত্যক্ষ করে চোখের জলধারা দ্রুততার বেগে বইতে লাগলো। বাপমা মরা মেয়েটাকে নিজের মেয়ের মতো দেখেন। এতদিন সংসারে কুটোটি নাড়তে দেননি, সেই মেয়ে কি না আজ এত কড়া কড়া কথা শুনিয়ে দিল মুখের ওপর। অথচ তিনি সব জায়গায় পত্রালির প্রশংসা করেন। সবাইকে বলেন, ভাগ্য করে বউ পেয়েছি। কি মর্যাদা দিল সেই সবের! বিয়ের 5 বছর পার হয়ে গেল, এখনো ছেলে মেয়ে নিল না। কত প্রশ্ন করে লোকে, সেসব জানেও? মাধবীর নিজেরও তো স্বাদ হয় একটা নাতি বা নাতনির মুখ দেখেন। বলেছেন কোনোদিন সেসব কথা? অথচ আজ মাধবী মুখে আঁচল চাপা দিলেন। হাওয়া পাড়ছে, শোঁ শোঁ আওয়াজ হচ্ছে দূরে। আম গাছটার দিকে তাকাতেও বুক কাঁপছে মাধবীর। অথচ পেছন থেকে অদ্ভুতভাবে তাকে ডাকছে পাগলাটে গাছটা, যেন না তাকালে ঘাড়ে এসে চাপবে। পত্রালির ওপর যতই রাগ করুন, তার যে ভূতে বিষম ভয় সে কথা সর্বজন বিদিত। যবে থেকে শুনেছেন এই আম গাছ ভূত টানে, তবে থেকে বিকেলের পর ছাদে একা আসেন না মাধবী। আজই যে কি দুর্মতি হলো, রাগের মাথায় দুম করে ছাদে এসে পড়লেন। জলের বোতল নেওয়ার বোধ হলো, আর রাতের ছাদ কতটা ভয়ঙ্কর সে খেয়াল হলো না। মাধবী এবার শব্দ করেই কেঁদে ফেললেন। আর ঠিক তখনই তাকে চমকে দিয়ে ঠাস করে বন্ধ হয়ে গেল দরজাটা। বারান্দা থেকে উঁকি দিতে থাকা হলদেটে আলোটা নিভে গেল তপ করে। কান্না ভুলিয়ে ছ্যাঁত করে উঠল মাধবীর বুক। চট করে দাঁড়িয়ে পড়লেন মাধবী। নিজের অজান্তেই চোখ চলে গেল আম গাছটার দিকে। আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গেই গাছটা শান্ত হয়ে গেছে, হাওয়াও বন্ধ। আচমকাই চারপাশটা বড্ড চুপচাপ লাগছে। বিস্ফারিত চোখ
অন্ধকারে ঘোরাতে ঘোরাতে মাধবী খেয়াল করলেন আজ অমাবস্যা। টের পেলেন তার গায়ের রোম খাড়া হয়ে যাচ্ছে, মেরুদণ্ড বেয়ে নেমে যাচ্ছে ঠান্ডা স্রোত। মাধবী সবে ভেবেছেন লজ্জার মাথা খেয়ে নিচে নেমে যাবেন, ঠিক তখনই কানের কাছে একটা ফ্যাঁস ফ্যাঁসে আওয়াজ শুনতে পেলেন। ম্যাডাম শুনছেন? ফিরে তাকাতেই রক্তহীন হয়ে গেল মাধবীর। আবছা একটা শব্দ শুকনো জিভের ডগায় এসে আটকে গেল। মুখুজ্জে মশাই! মা গো, বাবা গো বলে দৌড়ে পালাতে গিয়ে ছাদে জমা জলে পা পিছলে সশব্দে আছাড় খেলেন মাধবী। ভাগ্যিস মাথাটা ঠুকে যায়নি পাঁচিলে। হাঁটুর যন্ত্রণায় তড়িঘড়ি উঠে পালাতেও পারলেন না। অগত্যা হাত পা ছড়ানো অবস্থাতেই হাউমাউ করে কেঁদে ফেললেন। আমাকে মাফ করে দিন দাদা, আর কোনোদিন আপনার মেয়েকে কিছু বলবো না। সে যা মনে করে করবে, আপনি আমাকে ছেড়ে দিন, এই হাত জোড় করছি আপনার কাছে। মাধবীকে দোষ দেওয়া যায় না। 4-5 বছর আগে মৃত বেয়াইকে এই মাঝরাত্রিরে চোখের সামনে দেখে ঘাবড়ে তো যাবেনই। তাছাড়া মুখে কিছু না বললেও মনে মনে অনেক অকথা কুকথা তো পত্রালির উদ্দেশ্যে একটু আগেও বলছিলেন। তখন কি জানতেন মুখুজ্জে মশাই ভূত হয়ে তারই ভারীর ছাদে বসে আছেন? মুখুজ্জে মশাই কিন্তু ভারী অপ্রস্তুত মুখে হাত তিনি দূরে হাওয়ায় ভেসে রইলেন। দু একটা অভয় বাক্য উচ্চারণ করতে চাইছিলেন, কিন্তু মাধবীর কান্নার দমকে বলে উঠতে পারলেন না। মুখুজ্জে মশাই এগিয়ে এসে নরম গলায় বললেন, কাঁদবেন না ম্যাডাম, আমি আপনার কোনো ক্ষতি করব না। একটা বিশেষ কাজে এইদিকে এসেছিলাম। আপনি ঠিক আছেন তো? মাধবী কোনো মতে মাথা হেলালেন। মুখুজ্জে মশাই গলাটা আরও নরম করে বললেন, কোথাও লাগেনি তো? একটু কষ্ট করে এই বেদিটার ওপর বসলে আরাম পেতেন। বেদি? মাধবী আর্তনাদ করে উঠলেন। কয়েক পলের জন্য খেয়াল রইল না যে কথোপকথনটা কোনো মানুষের সঙ্গে হচ্ছে না। হাঁটুর ব্যথায় পা টান করতে পারছি না, আর আপনি বলছেন বেদিতে বসতে? মুখুজ্জে মশাই লজ্জার মাথা নামালেন। বললেন, আগে হলে ম্যাডাম আমি আপনাকে উঠতে সাহায্য করতে পারতাম, কিন্তু মারা যাওয়ার পর। মাধবী ভেজা ছাদের মেঝেতে দু হাতের ভরে শরীরের নিম্নাংশ আধা তুলেছিলেন। মুখুজ্জে মশাইয়ের কথায় হুঁশ হতেই সজোরে কেঁদে উঠলেন, বাবান রে! মুখুজ্জে মশাই বেয়ানের চিৎকারে থতমত খেয়ে খানিক পিছিয়ে গেলেন। কি বলে যে মাধবীকে শান্ত করবেন ভেবে পেলেন না চট করে। শেষে দুঃখী গলায় বললেন, আপনার এমন শরীর, তাও পটু আপনাকে এভাবে একা ছাদে আসতে দিল? এ তো ভারী অন্যায়। শুধু কি তাই? মাধবী জপ করে জ্বলে উঠলেন। সে মেয়ে বলে কি না আমি তার আর তার স্বামীর মধ্যে নাক গলাই? কে তার স্বামী? আমারই ছেলে, যাকে 9 মাস পেটে ধরেছি, একা হাতে মানুষের মতো মানুষ করেছি। তারপরেও। আর এক পশলা কান্না এসে কথাগুলো আটকে দিল। মাধবী নিজেকে সামলে কোনো রকমে বেদিটার কাছে টেনে হেঁচড়ে নিয়ে গেলেন ভারী শরীরটা। মুখুজ্জে মশাইয়ের কবল থেকে যে পালানো সম্ভব নয় সেটা বেশ বুঝেছেন। বিপদে মাথা ঠান্ডা রাখাই শ্রেয়। আমতা আমতা করে বললেন, আপনি বসবেন না দাদা? মুখুজ্জে মশাই মাথা নেড়ে বললেন, না থাক, আজকাল বসা শোয়া বড় ঝক্কির ব্যাপার, এই ভেসেই বেশ আছি। মাধবী ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে মুখ ফেরালেন। শান্ত আম গাছটার দিকে তাকিয়ে বলেন, তা যা বলেছেন দাদা, এ শরীর থাকা মানেই যন্ত্রণা। মুখুজ্জে মশাই জবাব দিলেন না। ওরা পুরী যাবে বলছিল। বললাম, কত বছর হয়ে গেল জগন্নাথ দর্শন করেছি, আমিও যাই তোদের সঙ্গে। শুনে পত্রালি বলল, এবার ছুটি কম, তাই দুজনেই ঘুরে আসবে, পরের বার আমাকে নিয়ে যাবে। এত বাহানার দরকার ছিল না, প্রথমেই বলতে পারতো আমি গেলে অসুবিধে, সেই কথাটাই বলেছি, আর তাতেই একেবারে। মাধবী নোনতা জলে বাকি বাক্যটুকু ভাসিয়ে দিলেন। চোখ মোছার বৃথা চেষ্টা করতে করতে বললেন,
আপনার আর দিদির মতো যদি একসঙ্গে চলে যেতে পারতাম দাদা, তাহলে হয়তো ওরা সুখী হতো। মাধবী আবার কেঁদে উঠলেন। মুখুজ্জেমশাই ব্যস্ত স্বরে বললেন, ছি 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 ম্যাডাম, এ আপনি কি বলছেন? আপনি ওদের সঙ্গে আছেন, এ আমাদের কত বড় ভরসা বলুন তো। গিন্নি তো প্রায়ই বলতো, পতুটাকে নিয়ে আর চিন্তা নেই, দিদি আছেন, আগলে রাখবেন, নয়তো আমরা আর দেখা ছাড়া কী বা করতে পারি আজকাল। মাধবী বেখেয়ালে মাথা নাড়তে নাড়তে হঠাৎ থমকে গেলেন। অবিশ্বাসের সুরে বললেন, মানে আপনারা কিছু করতে পারেন না? মানে আপনারা তো? ভূত, অশরীরী, প্রেতাত্মা জাতীয় শব্দগুলো উচ্চারণ করতে বাঁধল। যতই হোক বেয়াই বলে কথা। একটু ঢোক গিলে বললেন, আপনাদের তো কত ক্ষমতা এখন। মুখুজ্জেমশায়ের ছায়ার শরীর ভেদ করে পাশের বাড়ির রেলিং দেখা যাচ্ছে। নীল হাফ হাতা পাঞ্জাবি আর ঢোলা পাজামা পরে আছেন উনি। ডান গালে আঁচিল, মুখে হালকা হাসি লেগে থাকলেও চোখের জায়গাটা অন্ধকার। মাধবী সেই অন্ধকারের মধ্যেও খানিক মন খারাপ টের পেলেন যেন। মুখুজ্জেমশাই উদাসী গলায় বললেন, ওরকম মনে হয় ম্যাডাম। ক্ষমতা কি আর এমনি এমনি আসে? সব কিছুরই দাম দিতে হয়। আর মানুষের জাত তো চেনেন, ওই মানুষ মরেই তো ভূত। ক্ষমতা খাটাতে গেলে লবি চাই। লবি? মাধবী অস্ফুটে বললেন, ভূতেদেরও লবি? তা নয় তো কি, এই আম গাছে আজ রাতটুকু থাকার জন্য কম ধরাধরি করতে হয়েছে নাকি? মাধবীর বুক ছমছম করে উঠল। মুখুজ্জেমশাই এসব কী বলছেন? আম গাছে রাত কাটানোর জন্য ধরাধরি করতে হয়েছে মানে কি? ঝগড়ার কথা টের পেয়ে কি আগে থেকেই মাধবীর গলা শুকিয়ে এলো। বিভিন্ন ভৌতিক গল্পে পড়া, সিনেমায় দেখা ভূতেদের ভয়ঙ্কর ভয়ঙ্কর কীর্তিকলাপ মনে পড়তে লাগলো। আরও কী কী মিষ্টি কথা বলে মুখুজ্জেমশাইকে খুশি করা যায় ভাবছেন, ঠিক তখনই মুখুজ্জেমশাই নীরবতা ভাঙলেন। বললেন, এখন তো আর গিন্নিও নেই, ভালো লাগে না একা একা থাকতে, তাই। দিদি নেই মানে? ভূতেদেরও মানে আপনাদেরও মৃত্যু হয় নাকি? মাধবী কৌতূহল দমন করতে পারলেন না। মুখুজ্জেমশাই স্মিত হেসে বললেন, মৃত্যু নয় ম্যাডাম, জন্ম হয়। আপনার দিদি তার বান্ধবীর ছেলের ঘরে জন্ম নিয়েছেন। আজকাল আমি সামনে গিয়ে দাঁড়ালেও চিনতে পারেন না, নবজন্ম কি না। মাধবী মুখুজ্জেমশাইয়ের কষ্টটা যেন অনুভব করতে পারলেন। বললেন, তার মানে আপনিও এখন আমার মতোই একা? মুখুজ্জেমশাই বেশ খানিকক্ষণ জবাব দিলেন না। তারপর আত্মস্থ গলায় বললেন, জানেন ম্যাডাম, আপনি আজ যখন পতুকে অমন করে বলছিলেন না, খুব খারাপ লাগছিল। বড় আদরের মেয়ে তো আমার। বুকের ভেতরটা জ্বালা জ্বালা করছিল। দাদা, আমি কিন্তু যা বলেছি রাগের মাথায় বলেছি। পত্রালীকে আমিও নিজের মেয়ের মতোই ভালোবাসি। মাধবী ব্যস্ত হয়ে বলে উঠলেন। বলেই মনে পড়ল, ছাদে ওঠার সময় পত্রালীকে এক দুবার বেহায়া মেয়ে ছেলে বলে মনে মনে গালি দিয়েছিলেন। এমনকি শেষ ধাপে পা রেখে অস্ফুটে বলেছেন, আমার মনে কষ্ট দিস বলেই মজা হয়ে আছিস, থাক অমন হয়ে। মাধবী মুখুজ্জেমশাইয়ের অন্ধকার চোখের দিকে তাকিয়ে তড়িঘড়ি বললেন, রাগ হলে কি আর ভাবনার ওপরও কাবু থাকে দাদা? কী ভাবতে কী ভেবেছি, আপনিও সব মনে করে কষ্ট পাবেন না। মুখুজ্জেমশাই নিজের স্বচ্ছ প্রায় হাতটা তুলে মাধবীকে থামতে নির্দেশ দিলেন। তারপর অন্ধকার জমাট বাঁধা চোখ দুটো আম গাছ থেকে সরিয়ে মাধবীর চোখের ওপর আটকে পড়লেন। আমি সব জানি ম্যাডাম, সব জানি। মাধবী ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, আমাদের মতো তো নয় এরা। শাশুড়ির মুখে তেমন কদর দিত, বাবানটাকে একেবারে আঁচলে বেঁধে রেখেছে। আমি যে প্রতিদিন কি সহ্য করি তা আমিই জানি। কত রাত অবধি দরজা বন্ধ করে হা হা হি হি করবে। আমাদের সময় সাহস হতো, স্বামী একটা নতুন শাড়ি দিলেও দেখাবার ধক ছিল না। আর এরা আমাকে বাড়িতে একা ফেলে পুজোর বাজার করতে গিয়েছিল ম্যাডাম। মুখুজ্জেমশাই ভাবনার রেশটুকু শব্দে মুড়ে ভাসিয়ে দিলেন। আর তার জন্যে আপনি পতুকে মনে মনে, আমি তো বলছি দাদা, রাগের মাথায় কখন কি বলি,
কখন কি ভাবি অত কি আর খেয়াল থাকে? আপনি সেসব কথা মনে রাখবেন না। এই আমি মা কালীর নামে দিব্যি কেটে বলছি, আর কখনো অমন করব না। মুখুজ্যেমশাই বিব্রত স্বরে বললেন, আহা আহা, আপনি আবার নেমে পড়লেন কেন? হাঁটুতে লাগবে যে। আমি তো আপনাকে দোষ দিইনি ম্যাডাম, শুধু বলেছি আমি সব জানি। আপনার এই যে কষ্ট যন্ত্রণা সব বুঝি বলেই না আজ এখানে এসেছি। মাধবীর বুকের ভেতর আবার গুমগুম করে উঠল। পত্রালির মুখে একবার শুনেছিলেন তার বাবা শান্ত হলেও যখন রেগে যান তখন নাকি একেবারে চণ্ডাল, খুন পর্যন্ত করে দিতে পারেন। মাধবী কী করবেন ভেবে পেলেন না। ঠাকুর নাম জপ করার সাহস হলো না। তাতে যদি মুখুজ্যেমশাই আরও রেগে যান? তাছাড়া একটু আগে যে মা কালীর দিব্যি কাটলেন তাতে তো কিছুই হলো না। ভদ্রলোকের আবছা ছায়াটা একটুও পাতলা হলো না। মুখে জোর করে হাসি টেনে আমতা আমতা করে বললেন, দিদি চিনতে পারছেন না বলে বুঝি মেয়েকে দেখতে এসেছেন? তা পত্রালিকে ডেকে দিই একবার। মুখুজ্যেমশাই আবার নিজের স্বচ্ছতায় হাতখানা তুলে তাকে নিরস্ত করলেন। আবছা গলায় বললেন, জানেন ম্যাডাম, বিয়ের পরের দিন বাবানের সঙ্গে পুতু যখন আপনাদের বাড়ি চলে এলো খুব কেঁদেছিলাম। বাথরুমে কল চালিয়ে চোখের আগল খুলে দিয়েছিলাম। বড় সরল, বড় করুণ সে কষ্ট। ইঞ্জেকশনের বাসি ব্যথার মতো আরাম দিচ্ছিল সেদিনের কান্না। কিন্তু মুখুজ্যেমশাই থামলেন, একটু যেন গুছিয়ে নিলেন নিজেকে। তারপর বললেন, কিন্তু অষ্টমঙ্গলায় যখন ওরা দুজনে ফিরে এলো তখন মেয়েকে দেখে আর যতটা খুশি হব ভেবেছিলাম ততটা হতে পারলাম না। শাড়িতে গয়নায় পুতু আমার ঝলমল করছিল, কথায় কথায় হেসে উঠছিল, বাবানের সঙ্গে খুনসুটি করছিল আমার সামনেই। দেখে গিন্নির কি আহ্লাদ, অথচ আমি। মুখুজ্যেমশাই আবার থামলেন। মাধবী দেখলেন অন্ধকার চোখ দুটোতে গভীর বিষাদ। চোখে নয়, চোখের আশেপাশে বললেন, বিয়ের আগে সেই ছোট্টবেলা থেকে যখন যা দরকার, আর বিয়ের পর সব বাবানকে। আমাকে পুজোতে কি দেবে সেটাও ঠিক করতো ওরা দুজনে মিলে। আপনার মনে আছে গিন্নি আপনাদের বাড়ি ম্যাডাম, একবার পুতুর ধুম জ্বর এলো, খবর পেয়ে আমি আর গিন্নি আপনাদের বাড়িতে চলে এলাম। সেদিন ঠিকই করেছিলাম ডাক্তার দেখিয়ে নিয়ে যাব। ডক্টর চ্যাটার্জি ছোট্টবেলা থেকে পুতুকে দেখেন, ধাত্তা জানেন। এসে শুনি বাবান আগেভাগেই অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছে। আপনাদের পাড়ার সুবোধ ডাক্তারকে দেখাতে গেল ওরা। আরে উনি যে আসলে গাইনো, জ্বরের চিকিৎসা করবেন কিভাবে? আমাকে বা ওর মাকে একবার সঙ্গেও যেতে বলল না। আপনার কষ্টটা আমি বুঝি ম্যাডাম, ব্যথা নয়, অদ্ভুত এক চিচ্চিরে জ্বালায় ঘুম আসে না, কান্না এলেও আরাম হয় না কিছু। গিন্নি বুঝেছিল জানেন, আমাকে ঠাড়ে ঠাড়ে বোঝাতো, বলতো মেয়েকে নিজের পুতুল ভাবা বন্ধ করো, শান্তি পাবে। আমি রেগে যেতাম। হার্ট অ্যাটাকের পর যখন এখানে এলাম তখন প্রথম বাবানকে অন্য চোখে দেখলাম। কেমন বাবার মতো পুতুকে আঁকলে রেখেছিল ওই শোকের সময়। বাপ মাকে একসঙ্গে হারিয়ে বড্ড বিহ্বল হয়ে পড়েছিল মেয়েটা। এমনকি সবাই যখন ভাবছে ও সামলে উঠেছে তখনও ভাঙা কাঁচের মতো ছড়িয়েছিল, শুধু বাবান বুঝতো। বাবান এখনও বোঝে। আপনি বোঝেন না ম্যাডাম, আপনি বুঝতে চান না। শেষ বাক্য দুটো বলতে বলতে মাধবীর চোখের ওপর অন্ধকার রাখলেন মুখুজ্যেমশাই। মাধবী প্রচণ্ড ভয় পেয়ে জ্ঞান হারাবার উপক্রম হতে তোতলাতে তোতলাতে বললেন, আপনি আজ এখানে কেন এসেছেন দাদা? মুখুজ্যেমশাই হাসলেন, বললেন, পুতুর সমস্যা সমাধান করতে এসেছি ম্যাডাম, সেই সঙ্গে নিজের ব্যবস্থাও। মানে? ঘ্যাঁস ঘ্যাঁসে গলায় কোনো ক্রমে জিজ্ঞাসা করলেন মাধবী। মুখুজ্যেমশাই এবার খানিকটা ওপরের দিকে ভেসে উঠলেন। গা ঝাড়া দেওয়ার ভঙ্গিতে বললেন, আপনাকে পুরী যেতে পতু বাবার নয়, ডক্টর সুবোধ চৌধুরী নিষেধ করেছেন, আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ান। চৌধুরী ডাক্তার? মাধবী যোগাযোগটা চিহ্নিত করতে পারছিলেন না। মুখুজ্যেমশাই হাসলেন, ম্যাডাম বিগত 3 বছর ধরে
একটা সন্তানের জন্য মরিয়া হয়ে আছে ওরা। কাজের চাপ, ব্যস্ততা, শারীরিক জটিলতা, নতুন মানুষটা আসবো আসবো করেও আসছে না। তা আপনাদের চৌধুরী ডাক্তারই বুদ্ধি দিয়েছেন কয়েকদিন ছুটি নিয়ে দুটোতে মিলে আশেপাশে কোথাও ঘুরে আসতে, মন মেজাজ ভালো রাখতে। কিন্তু আপনি যা করলেন, এরপর ওরা ঘুরতে গেলেও মন মেজাজ কতটা ভালো রাখতে পারবে জানি না। মাধবীর চোয়াল দুটো শিথিল দেখালো, চোখের পাতায় অপরাধবোধ। মুখুজ্জেমশাই আবার বলে উঠলেন, আপনি সবটা জানেন না বলেই দেখা দিলাম, ভয় পাবেন জানতাম, তাও এলাম। রোজ রোজ এই অশান্তির ফল আপনার পক্ষে ভালো না, ওদের পক্ষেও না। আর আমার জন্য তো সর্বনেশে একেবারে। মানে? মুখুজ্জেমশাই হাসলেন, বললেন, মানে গিন্নিকে ছাড়া, পুতুকে ছাড়া কতদিন আর এভাবে হাওয়ায় ভেসে থাকবো বলুন? তাই ধরপাকড় করে একটা পথ বার করেছি। এই ভূত জন্ম থেকে মুক্তি নিয়ে আপনার ঘরেই আসবো। পুতু আমার মা হবে, বাবান আমার বাবা হবে, আর আপনি। কথাটা শেষ হওয়ার আগেই তীব্র আলোয় চোখ ঝলসে গেল মাধবীর। ধড়মড়িয়ে উঠে বসতেই দেখলেন ছাদে বসে আছেন। চারদিকে ফটফটে সকাল। সেদিনের ঘটনাটা স্বপ্ন ছিল না সত্যি, সে দ্বন্দ্ব মাধবীর মনে এখনও আছে। এত জীবন্ত স্বপ্নও হয়। সেই রাতের পর খানিক চুপচাপ হয়ে গেলেও ব্যবহারের কষা ভাব কমে গিয়েছিল পুরোপুরি। ছাদে যাওয়া বন্ধ করে দিলেও বাড়ি থেকে বেরোবার সময় একবার মুখ তুলে আম গাছটার দিকে তাকাতেন রোজ। পত্রালি আর বাবান পুরী যাওয়া বাতিল করে 7 দিনের ছুটি নিয়ে আন্দামান ঘুরে এসছে। ট্রেনে চড়তে ভয় পান বলে মাধবী থেকে গিয়েছেন দিদির বাড়ি। নার্সিংহোমের শীতল করিডোরে বসে থাকতে থাকতে সেই রাতটার কথা বারবার মনে পড়ছিল। বাবান অস্থিরভাবে পায়চারি করছিল উটির বাইরে। নার্স হাতের ইশারায় ডাকতেই ছুটে গেল বাবান। পেছন পেছন এগিয়ে গেলেন মাধবীও। তোয়ালে মুড়া ছোট্ট শরীরটা এগিয়ে দিতে দিতে নার্স বলল, কনগ্র্যাচুলেশনস, ছেলে হয়েছে। বাবানের হাসি ছাপিয়ে কান্না উপচে পড়ল। মাধবী দেখলেন ফুটফুটে গোলাপি চোখ বন্ধ, মুখের ডান গালে গাঢ় একটা আঁচিল। মাধবী দীর্ঘশ্বাস ফেলে হাসলেন। ছেলেকে এড়িয়ে নাতির কানের কাছে নামিয়ে ফিসফিসিয়ে বললেন, ওয়েলকাম ব্যাক মুখুজ্জেমশাই। এই ছিল আজকে আমাদের গল্প। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আপনারা যদি চান ঘটনা লিখে পাঠাতে পারেন, আর ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন। আর যদি মনে করেন শুধুই লিখে পাঠাবেন তাহলে মেল আইডিও দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আপনারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলির সঙ্গে যেভাবে আছেন আমি সাপোর্ট পাচ্ছি, খুব ভালো লাগছে। কমেন্ট অবশ্যই করবেন, কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। আর কি বলি বলুন তো, নোটিফিকেশান সবগুলো পেতে অল বাটনটা প্রেস করে দেবেন বেল আইকনের। আর সঙ্গে থাকুন, শুনতে থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। সকলে ভালো থাকুন। শুভরাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সুদেষ্ণা, আবার একদিন নিয়ে আসবো। হ্যাঁ, প্রতি রোববার আমরা অলৌকিক ঘটনা শেয়ার করি আপনাদের সঙ্গে। আপনাদের নিজেদের জীবনে বা পরিচিত কারোর জীবনে যদি কোনো ঘটনা ঘটে থাকে, অলৌকিক হোক দৈবিক হোক, আমার সঙ্গে শেয়ার করতে পারেন। যে কথাটা বলেছিলাম হোয়াটসঅ্যাপ বা মেল আইডির মাধ্যমে। এই ছিল আজকে আমাদের সাক্ষাৎ। রবিবার আবার ফিরে আসবো। ততক্ষণের জন্য বিরতি। শুভরাত্রি।